দর্শক, আপনাদেরকে আবারও আরেকটি আন্তর্জাতিক কবিতা পাঠের অনুষ্ঠানে নিমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন দুজন কবি এবং একজন যুক্ত হচ্ছেন আর্জেন্টিনা থেকে, যুক্ত হয়েছেন ইতিমধ্যে, আরেকজন গ্রিস থেকে, এবং তারা তাদের নিজের ভাষায় কবিতা পড়বেন। এরপরে আমরা যেরকম করে থাকি, যেরকম হয় অনুষ্ঠানটি, সেটা হচ্ছে যে আমরা বাংলা অনুবাদ পড়া হবে তাদের কবিতার, এবং সেই কবিতাগুলি সম্পর্কে আমরা দুজন আলোচক আলোচনা করব। তাহলে অনুষ্ঠানটি হবে এরকম যে প্রথমে এই দুজন কবি কবিতা পড়বেন। প্রথমে একজন পড়বেন তার কবিতা, মির্তা, যিনি আজকে এখানে উপস্থিত আছেন, মির্তা লিলিয়ানা রামিরেজ, আর্জেন্টিনা থেকে। তিনি প্রথমে কবিতা পড়বেন এবং এরপরে তার কবিতার বাংলা অনুবাদ পড়া হবে, এবং সেই বাংলা অনুবাদ পড়বেন বিজয়া চৌধুরী। তিনি যুক্ত হয়েছেন খুলনা থেকে। আর আমার সঙ্গে আরো আছেন আজকে এই অনুষ্ঠানে, আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিসের কবি আলেকজান্দ্রা, I'm not sure about the pronunciation, but maybe like that, Alexandra Sarapolo. Am I right? Sarapolo, yeah. Okay. Is it Sarapolo or Parapolo? PNS is one word, letter in the Greek alphabet which doesn't exist anywhere else. Which one? Here? C. It's C. C. Okay. Yeah, C. So Parapolo. Okay. That would be the pronunciation. Yeah. And আরো আমাদের সঙ্গে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন, গ্রিক ভাষায় ওই একটা শব্দ এই শব্দটি উচ্চারিত হয় না, সেজন্যে আলেকজান্ডার নামের উচ্চারণটা হবে এরকম, আলেকজান্ডার পারাপাউলো। আর আমাদের সঙ্গে আরো আছেন আনা মারিয়া স্টেপিয়েন, তিনি কবিতাগুলি নিয়ে আলোচনা করবেন। বিজয় রায় চৌধুরী, আমি আগেই বলেছি, উনি কবিতাগুলি আবৃত্তি করবেন, মানে বাংলা অনুবাদ আবৃত্তি করবেন। আপনারা বাংলা অনুবাদ শুনতে পাবেন। আর আমি ঠিক মারিয়ার মতোই আলোচনায় অংশ নেব। আমাদের এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে দি আর্চার এই পত্রিকার সৌজন্যে। এটি একটি বহুভাষী পত্রিকা। খুব শিগগিরই এই পত্রিকাটিতে অনলাইনে আসছে এবং আমি প্রধান সম্পাদক, এবং আমার সঙ্গে আরো কাজ করছেন ৩-৪ জন সম্পাদক। পত্রিকাটি খুব শিগগিরই প্রকাশিত হবে অনলাইনে। আমাদের কাজ চলছে, অনেকখানি আমরা করে এনেছি, মানে ওয়েবসাইটটা তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন যাকে বলে। কিন্তু আমরা আশা করছি যে আগামী মাসের প্রথম দিন, অর্থাৎ 2022 সালের 1 জানুয়ারি আমরা এই পত্রিকাটি অনলাইনে দিতে পারব। তো এই অনুষ্ঠানটি আবারও বলি, আর্চারের উদ্যোগে হচ্ছে, এই পত্রিকার উদ্যোগে হচ্ছে, এবং এটি আমাদের 60তম অনুষ্ঠান। ইতিমধ্যে আমরা 59টি অনুষ্ঠান করেছি, আজকে 60তম অনুষ্ঠান করছি। তো 3 ভাগে বিভক্ত থাকবে অনুষ্ঠানটি। প্রথমে মির্তা, পুরো নাম হচ্ছে মির্তা লিলিয়ানা রামিরেজ, তিনি আর্জেন্টিনা থেকে যুক্ত হয়েছেন। আমি পরিচয়টা পরে বলছি। তিনি কবিতা পড়বেন স্প্যানিশ ভাষায়, বাংলা অনুবাদ পড়বেন বিজয় রায় চৌধুরী। এরপরে আমি কবিতা পড়তে আহ্বান জানাবো গ্রিসের কবি আলেকজান্দ্রা পারাপাউলোকে। তিনি কবিতা পড়বেন গ্রিক ভাষায়। এবং একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, যেটা আপনাদের হয়তো প্রথম এই অভিজ্ঞতাটা হবে। তিনি এমন এক ধরনের কবিতা পড়বেন বা দেখাবেন, অন্তত দেখার ব্যাপার আমার কাছে মনে হয়েছে, কিন্তু সেই দেখানোর ভেতর দিয়েও কবিতা তিনি কেমন কবিতা লেখেন সেটা আমরা বুঝতে পারবো। তার কবিতাটি আসলে দৃশ্যময়, তো সেটা আপনারা দেখতে পাবেন, এবং তিনি সেটা হয়তো কিছুটা ব্যাখ্যা করবেন
আমি আশা করছি। আর এরপরেই আমাদের অনুষ্ঠানটা শেষ হবে এই দুজনের কবিতা পাঠের ভেতর দিয়ে। তো আমি কবিতা পাঠের অনুষ্ঠানটা শুরু করছি, একটু সময় নিলাম কারণ আপনাদের বোঝানোর জন্যে যে কিভাবে আমরা অনুষ্ঠানটা করতে যাচ্ছি। তবে সবচেয়ে বড় যে কথাটি বলা দরকার, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনারা খুব ধৈর্য নিয়ে অনুষ্ঠানটি দেখবেন। কবিতা কিন্তু সবসময় সবচেয়ে বেশি অভিনিবেশ দাবি করে। কি আপনি কবিতা যখন পড়বেন তখনও, যখন শুনবেন তখন আরো বেশি সতর্ক থাকতে হয়, আরো বেশি মনোযোগী হতে হয়, না হলে কবিতা কিন্তু বুঝতে পারা যায় না। তো আসুন আমরা সেই অনুষ্ঠানে শুরু করি, কিন্তু তার আগে আমি এই দুই কবির পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই আমি মির্তার পরিচয়টা তুলে ধরছি। তো ফার্স্ট আই এম জাস্ট ওয়েলকামিং আওয়ার টু পোয়েটস. One is Alexandra. She is now connected from Greece, and Mirta from Argentina. Just I'm introducing Mirta to you, to our viewers, and I'm also welcoming you to watch this program. So Mirta Liliana Ramirez was born in the province of Chaco, Argentina, and she is a mother, grandmother, and specifically she is a teacher. And she's a writer as well as a compiler, editor of some anthologies she edited. And worldwide, she's known as a poet and as a translator. And her poems have been translated into 13 languages till today. And she created, in fact, she is also an activist of poetry or festivals. She created the International Working Group of Writers. She herself created it. And also she invited many young people to participate in her programs. She is also an activist and as well as a poet. You have understood this already, I think so. And she already received 13 national and 16 international awards or recognition she got. So she is in fact now working for humanity and peace through, she is now working for humanity and peace through poetry or literature. So now I'm just asking her to read her poems. Please, Neri, she will act as an interpreter. Please tell her to read her poems. Bueno, ¿leo? Neri, yeah, unmute, please. Mirta, hello, hi. Thank you so much for having me here. I'm just in representation on Mirta Liliana Ramirez. She's a teacher, a great writer, and she is the head of our program of Escritores por las Letras. Ella va a continuación a leer sus poemas. Mirta, Leo. te estamos presentando una presentación próxima de tus trabajos y ahora quisieran ellos escuchar tus poemas. Bien. Mal tiempo. Corren las nubes acechando la tarde. El sol se esconde temeroso por tantos ruidos. Rayos y relámpagos se escuchan. El viento asoma enfurecido hasta que lloran las nubes negras, lágrimas continuas del cielo que mojan todo el suelo. La lluvia y tu recuerdo. Llueve ferozmente en los recuerdos. Asoma tímida tu imagen en mi mente. Recorro, cual gota de lluvia, tu rostro. Lo beso como llovizna suave. Te amo. Cuenta las gotas de lluvia y sabrás de cuánto amor hablo. Como fruta madura. Como fruta madura estoy ya en edad de caer del árbol.
o para que me cosechen y para ser aprovechada. Soy dulce con un increíble aroma. Quizás empiece a esbozar arrugas en mi piel, pero aún sigo siendo deliciosa. Espero la llegada del caminante hambriento, que mi ser saboreará y evaluará mis beneficios para integrarme a su vida. Amándote. Amarte ha cambiado mi vida. Volteaste mi mundo al revés sin consideración. Eres tú y solo tú quien día tras día me da esperanza. Eres el aire que respiro a pesar de la distancia. Eres el sol que me ilumina, aunque en tu país las estrellas brillan. Tú eres mi luz, aunque mi día ha amanecido nublado. Eres el amor de mi vida, eres el que más amo, incluso si estás lejos, sabes que tu amor me ha levantado. Y este es el último, esperando que vengas a mí. Esperando que vengas a mí es una agonía constante. Saber que vendrás a mi encuentro, una incertidumbre abrumadora. Nos amamos, es verdad, pero el tiempo se acorta y la espera se hace amarga. Aunque quiera refugiarme en la esperanza, a veces, solo a veces, creo que soy cobarde, pensando en que la soledad no deja de acecharme. Eso es todo. Finish. Leí los cinco. Neri, socorro. So 5 poems you read, okay. Leí los cinco. But we can't hear. Masudu Zaman, we can't hear you. Neri, are you there? Neri, Not Salió. here. But 5 connection poems not are good. read already. Okay, I understood. 5 poems she read, but we lost the connection. The Neri lost the connection with us. Okay, no problem. প্রিয় দর্শক, আপনারা ওর 5টি কবিতা শুনেছেন, স্প্যানিশ ভাষায় কবিতাগুলো পড়েছেন। আমাদের যারা আমরা বাংলাভাষী এবং স্প্যানিশ জানি না, তাদের পক্ষে বোঝা সম্ভব নয়, কিন্তু এখন আপনারা শুনবেন তার 5টি কবিতার বাংলা অনুবাদ। তো এখন পড়বেন, এই অনুবাদগুলি পড়ছেন বিজয়া রায় চৌধুরী এবং অনুবাদ করেছি আমি। কবিতাগুলি শুনুন বাংলা অনুবাদে। এই বাংলা অনুবাদে শুনলে আপনাদের, আমি আশা করি যে কবিতাগুলি বুঝতে পারবেন এবং ভালো লাগবে। তো বিজয়া রায় চৌধুরীকে আমি আহ্বান জানাচ্ছি বাংলা অনুবাদ পড়বার জন্য। ধন্যবাদ স্যার। শুভেচ্ছা সবাইকে। আমি একে একে 5টি কবিতারই অনুবাদ পড়ছি, আর কবিতাগুলো অনুবাদ করেছেন কবি প্রাবন্ধিক এবং তীরন্দাজ ও দি আর্চার পত্রিকার সম্পাদক ডক্টর মাসুদুজ্জামান। প্রথম কবিতা, আবহাওয়াটা অনুকূল নয়। আবহাওয়াটা অনুকূল নয়, বিকেলটাকে আতঙ্কিত করে মেঘ দৌড়চ্ছে। সূর্য ডুবে গেছে, ভয়ার্ত, ভীষণ গর্জাচ্ছে, বজ্রপাত ও বিদ্যুৎ চমক, বায়ু মনে হয় ভীষণ ক্ষুব্ধ। আকাশ থেকে কালো মেঘের অশ্রু ঝরছে, ভূপৃষ্ঠকে ভিজিয়ে দেওয়া অবধি চলছে ক্ষুব্ধ বাতাসের ঝাপট আর কান্না। দ্বিতীয় কবিতা, বৃষ্টি আর তোমার স্মৃতি। স্মৃতির অতলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমার মনে হয় তোমার ছবি, লাজুক লাজুক লাগছে। আমি হেঁটে চলেছি, বৃষ্টির কোন ফোঁটাটা তোমার মুখ বলো তো? আমি তাকে নম্র শিশিরের মতো করে চুমু খাবো। আমি তোমাকে ভালোবাসি, আর বৃষ্টির ফোঁটাগুলো গুনতে থাকি। তুমি ঠিকই বুঝতে পারবে তোমাকে কতটা ভালোবাসি, এই কথাটা বলতে আমি কতটা ভালোবাসি। তৃতীয় কবিতা, পাকা ফলের মতো। আমি একটা পরিপক্ক ফল,
ইতিমধ্যে গাছ থেকে ঝরে পড়ার বয়স হয়ে গেছে, অথবা ফসল কাটার সুবিধাটুকু নিচ্ছি। আমি মিষ্টি, এক ধরনের অবিশ্বাস্য সুবাস আমাকে ঘিরে আছে। হয়তো শেষ রেখাটা আঁকতে শুরু করেছি। আমার ত্বকে বলিরেখা পড়েছে, তবুও এখনো আমি আগের মতোই সুস্বাদু আছি। আমাকে কারো আগমনের জন্য অপেক্ষা করছি। ক্ষুধার্ত পরিব্রাজক আমি, আমার সত্তাই বেঁচে থাকার স্বাদ গ্রহণ করবে। ভেতর থেকে সেই আমাকে বুঝতে পারবে, তার জীবনের সঙ্গে আমাকে একাকার করে ফেলেছে। চতুর্থ কবিতা, ভালোবাসি তোমাকে। তোমাকে ভালোবাসি বলে বদলে গেছে আমার জীবন। কোনো কিছু না ভেবেই তুমি আমার পৃথিবীকে ওলটপালট করে দিয়েছো। এটা তুমি, আর শুধুই তুমি, দিনের পর দিন আমাকে আসার কথা বলে গেছো। দূরত্ব সত্ত্বেও তুমি আমার নিঃশ্বাস গ্রহণের বায়ু। তুমি সেই সূর্য যে আমাকে আলোকিত করো। যদিও তোমার দেশে নক্ষত্ররা জ্বলজ্বল করে, তুমি আমার আলো। যদিও আমার দিনগুলো মেঘে ডুবে আছে, তুমি আমার জীবনের প্রেম। তুমি সেই একজন যাকে আমি সবচেয়ে ভালোবাসি। দূরে থাকলেও বলি, শোনো, তোমার ভালোবাসাই আমাকে প্রদীপ্ত করে রাখে। পঞ্চম কবিতা, তোমার আগমনের অপেক্ষায় আছি। তুমি আমার কাছে আসবে বলে আমি অপেক্ষায় আছি। এক অনিশেষ উৎকণ্ঠা। আমি জানি তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে। এ এক অপ্রতিরোধ্য অনিশ্চয়তা। আমরা পরস্পরকে ভালোবাসি, এটা সত্যি, কিন্তু সময় এত কম, অপেক্ষা করবার বিষয়টাও তিক্ত হয়ে যায়। প্রত্যাশার ছায়ায় যদিও আমি আশ্রয় নিতে চাই, তবে কখনো কখনো একাকিত্বের কথা ভেবে আমার মনে হয় আমি কাপুরুষ। একাকিত্ব আমাকে মুক্তি দেয় না। ধন্যবাদ। আপনার 5টি কবিতা শুনলেন বিজয় রায়চৌধুরীর কণ্ঠে, এবং কবিতাগুলি ছোট ছোট, বেশ ছোট, কিন্তু বেশ মর্মস্পর্শী কিংবা হৃদয়স্পর্শী কবিতা। আমরা এই কবিতাগুলো নিয়ে এখন আলোচনা করব, খুব সংক্ষিপ্ত আলোচনা করব, এবং আমি আশা করি যে প্রথমে আমি আলোচনার জন্য আহ্বান জানাবো পোল্যান্ড থেকে যুক্ত হওয়া সমালোচক কবি Anna Maria Stepien. She will in fact will discuss about her poems. So Anna, you just discuss in brief, of course, about her poem, 5 poems. Thank you. And so we could hear 5 poems by Liliana Ramirez, and in Bangla translation by Dr. Masud-Zaman. Bad Weather. Here the reader is given, the first poem was the Bad Weather, the title. The first poem is Bad Weather, but in Bangla, Abohata besh kharap. Well, and the reader is given a detailed poetic description of what happens in the nature, this theater of nature. So the nature is the inspiration. The poet, careful observer, makes it possible for the readers to feel, to hear, to see what happens around during a bad weather day. And the clouds, the sun, the wind are like living creatures. They run, feel fear, feel anger, cry, and rain is like continuous tears from the sky, full of black clouds. Another poem entitled "The Rain in Your Memory." The rain and your memory. Although the title refers to nature, also. In the first part of it, we can see, reading the opening lines, that the poet describes the inner rain. It rains fiercely in the memories, she writes.
So that's thinking about a dear person that causes that rain. And here we can read about a personal experience, a love, the image of the beloved in the mind, and imaginary kisses, where kissing is compared to a soft drizzle. Another poem, like Ripe Fruit, we have something like that here, that conscious of the time passing, of years flying, the poet, however, knows her value as a woman. So we have a wonderful description, interesting comparison of a woman to a ripe fruit, already in the age of falling, but on the other hand, still sweet with an incredible aroma, and this, in spite of the wrinkles that start showing up on her skin, still delicious, still waiting for the arrival of the hungry walker who will come and integrate her into his life, knowing the benefits, knowing she is worth it. And the last two poems, Loving You and Waiting for You to Come, these are the titles. These two poems are like love confessions. The words are addressed to the beloved, and one who, I suppose, lives far away, so that's like a blessing and a curse at the same time. You are the air I breathe. Despite the distance, you are the sun that illuminates me, although in your country the stars shine. The poet writes, the love changed everything, turned everything upside down, and that love gives strength, but on the other hand, waiting brings sad thoughts, despair comes, and waiting is a constant agony. These words we find in another poem, in the last one. The waiting becomes sour, and hope is the refuge, however, not always possible, especially when thoughts about being lonely forever keep haunting. These were the 5 poems. Really nice. Thank you very much. We have heard about her poems, how it is, how what a good poet she is. আমরা শুনলাম আনা মারিয়ার আলোচনা, এবং তিনি দুটো বিষয়ে খুব গুরুত্ব দিয়েছেন। একটা হচ্ছে যে নেচার তার কবিতায়, বা প্রকৃতি তার কবিতায় খুব দেখা যায়। আরেকটা হচ্ছে যে প্রেম বা ভালোবাসার কথাও তার কবিতার মধ্যে আমরা দেখতে পাই। তো অনেকটা তাই আমারও মনে হয়েছে যে আসলে মির্জা যে ধরনের কবিতা লেখেন, তাতে প্রকৃতি এবং প্রেম এই দুই বিষয়ই প্রাধান্য পায়। তো কিন্তু কবিতায় তো আসলে এই বিষয় দুটি একেবারে নতুন নয়, বা কবিতায় আসলে তো এমন নয় যে বিষয় প্রতিদিন আবিষ্কার করা যায় নতুন নতুন বিষয়, তা তো নয়। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে একজন লেখক বা কবি কিভাবে লিখছেন, কিভাবে তিনি প্রকাশ করছেন, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ। বিষয় তো সেই চিরন্তন, প্রেম হোক, প্রকৃতি হোক, বা কোনো বিষাদ হোক, আনন্দ হোক, এই বিষয়গুলো তো চিরন্তন, চিরায়ত। কিন্তু প্রকাশভঙ্গিটাই হচ্ছে, যদি একজন কবি তার নিজের মতো করে সুন্দর করে চমৎকার করে প্রকাশ করতে পারেন, তাহলেই সেটা কবিতায় উত্তীর্ণ হয়ে যায়, বা তাহলেই আমরা মনে করতে পারি যে একটা কবিতা পড়েছে ভালো লাগার মতো। তো সেদিক থেকে যদি বলি, তাহলে মির্জার কবিতার অনন্যতা আছে, এক ধরনের নিজস্বতা আছে, বলবার ভঙ্গিতে, প্রকাশভঙ্গিতে এবং বর্ণনায় ভঙ্গিতে তিনি কিন্তু তার এক ধরনের নিজের স্বর, কণ্ঠস্বর এবং বলবার যে বৈশিষ্ট্য, নিজস্বতা, সেটা কিন্তু আমরা খুঁজে পাই। তো যেমন 5টি কবিতা পড়েছেন, প্রথমে মির্জা পড়লেন, পরে অনুবাদ শুনলেন। তো সেই কবিতাগুলির আবার আমি কিছুটা পুনরুক্তি করব বাংলায় এবং আলোচনাটা করব। যেমন প্রথম কবিতাটা হচ্ছে আবহাওয়াটা অনুকূল নয়। আপনারা বুঝতেই পাচ্ছেন যে এটি প্রকৃতি বিষয়ক একটি কবিতা, যেখানে আবহাওয়াটা ভালো নয় এরকমই বলছেন। কিন্তু বলার ভঙ্গিটা আপনারা লক্ষ্য করুন যে প্রথমেই শুরু করছেন একটা এমন একটা দৃশ্য তিনি কল্পনা করছেন, যেটা সাধারণত মানুষের বেলায় ঘটে, মেঘের বেলায় ওইভাবে বলা যায় কি না, যায় হয়তো, এবং তিনি বলেছেনও।
সেটা কি, যে বিকেলটাকে আতঙ্কিত করে মেঘ দৌড়চ্ছে, অর্থাৎ কোনো এক বিকেলের বর্ণনা, এবং শুরু করছেন যে মেঘ দৌড়চ্ছে। আসলে তো মেঘ দৌড়ায় না, মেঘ এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায়। দৌড়ায় হচ্ছে মানুষ। কিন্তু মানুষের এই যে একটি কর্ম বা একটি কাজ বা এক ধরনের অ্যাকশন যাকে বলি আমরা, যে দৌড়ুনো, সেটা তিনি কিন্তু মেঘের ক্ষেত্রে প্রয়োগ করলেন। তো এই ধরনের কাজকে কবিতার ক্ষেত্রে আমরা অনেক সময় বলি পার্সনিফিকেশন, অর্থাৎ ব্যক্তি মানুষের কোনো বৈশিষ্ট্য যখন কোনো অপ্রাণীবাচক, মানে ব্যক্তি নয়, মানুষ নয়, এরকম কোনো কিছুর উপর আরোপ করা হয়, বা এরকম কোনো কিছুকে ব্যাখ্যা করার জন্য যখন মানুষের বৈশিষ্ট্যকে অবলম্বন করা হয়, তখনই সেটাকে এক ধরনের অলংকার বলে, যে অলংকারটাকে বলা হয় পার্সনিফিকেশন। এই পার্সনিফিকেশন দিয়েই শুরু হচ্ছে কবিতাটা, যে মেঘ দৌড়চ্ছে, আসলে তো দৌড়ায় মানুষ। তো এইখানেই একটা অভিনবত্ব তিনি আনার চেষ্টা করেছেন। আমরা অনেকেই হয়তো বলি মেঘ ভেসে যাচ্ছে, মেঘ চলে যাচ্ছে, কিন্তু দৌড়চ্ছে এটা খুব কম শোনা যায়। বা আমি তো বলবো যে আমি এই প্রথম শুনলাম এইভাবে বর্ণনা করা যে যায়। তারপরে লিখছেন সূর্য ডুবে গেছে, ভয়ার্ত, অনেক অনেক গর্জাচ্ছে, বজ্রপাত ও বিদ্যুৎ চমক, মানে একটা পরিবেশের বর্ণনা, একটা চিত্রময় পরিবেশ, যেখানে বিদ্যুৎ গজরাচ্ছে, মেঘ দৌড়চ্ছে, বজ্রপাত হচ্ছে, এবং মনে হচ্ছে যেন, তারপরেই লিখছেন মনে হয় ভীষণ ক্ষুব্ধ বায়ু, মানে বাতাস যেন মনে হচ্ছে খুব ক্ষুব্ধ বা ক্রুদ্ধ বা রেগে আছে এরকম। এটাও কিন্তু মানুষের বৈশিষ্ট্য, এই যে ক্রুদ্ধ হওয়া, ক্ষুব্ধ হওয়া, এটা মানুষই হয়, কিন্তু এখানে তিনি বায়ুর ক্ষেত্রে এটা প্রয়োগ করলেন। এটাও আরেক ধরনের পার্সনিফিকেশন। এই পার্সনিফিকেশনের প্রতি মির্তার কিন্তু এক ধরনের আকর্ষণ আছে, এবং সেইভাবেই কবিতা নির্মাণ করতে তিনি ভালোবাসেন। এবং তারপরের পংক্তিটাও দেখুন, আকাশ থেকে কালো মেঘের অশ্রু ঝরছে। পুরো পরিবেশটাই হচ্ছে যে বৃষ্টি হওয়া, ঝড় হওয়া, বজ্রপাত হওয়া, এই হচ্ছে পরিবেশটা। কিন্তু বলছেন কি চমৎকার ভাবে, যে আকাশ থেকে কালো মেঘের অশ্রু ঝরছে, আর ভূপৃষ্ঠকে ভিজিয়ে দেয়া অবধি চলছে ক্ষুব্ধ বাতাসের ঝাপট আর কান্না। তো এইটুকু বর্ণনা, কিন্তু বর্ণনার মধ্যে অভিনবত্ব আছে এবং এক ধরনের সৌন্দর্য আছে, নির্মাণের কুশলতা আছে, নির্মাণ কুশলতা আছে। এইগুলোই হচ্ছে, এইভাবেই তিনি কবিতা লিখেছেন, এবং সেই জন্যই এই কবিতাগুলি আমার কাছে ভালো লেগেছে এই কারণে, যে কবিতায় তো সবসময় খুব বড় বড় কথা আমরা অনেকেই বলেন, মানে অনেক বাণী দেন, অনেক ধরনের উপদেশ দেন, বা অনেক ধরনের এমন কিছু কথা বলেন যেগুলো ঠিক মানে অনেক সময় আমরা বক্তৃতায় শুনি, বা কারো কোনো বাণী দিচ্ছেন এরকম শুনি, কিন্তু এই যে দেখুন, এই কবি, এই লাতিন আমেরিকার আর্জেন্টিনার এই কবি কিন্তু সেদিকে যাননি, তিনি একটা পরিবেশেরই বর্ণনা করেছেন। এর পরের কবিতাটাও দেখুন, বৃষ্টি আর তোমার স্মৃতি। এই কবিতাটাও এরকম, এখানেও বৃষ্টি আছে। আগের কবিতাতে যেমন আমরা পেয়েছিলাম মেঘ এবং বৃষ্টি, এই কবিতাতে বৃষ্টি আছে, কিন্তু তার সঙ্গে জড়িয়ে গেছে স্মৃতি, অর্থাৎ বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই স্মৃতি কাতরতা দেখা দিচ্ছে কবির, বা তিনি সেইভাবেই বর্ণনা করছেন বা লিখছেন কবিতাটা। কিভাবে লিখছেন? শুরুটা করছেন এইভাবে, যে সৃষ্টির অতলে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই যে সৃষ্টির অতলে, মানে হয়তো নিজের সৃষ্টির ভেতরে তিনি হয়তো বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন, বা বৃষ্টিপাত হচ্ছে বলে মনে করছেন। এও কিন্তু একটা অভিনবভাবে বলা, এও কিন্তু খুব সাধারণভাবে বলা কথা নয়, যে সৃষ্টির মধ্যে, সৃষ্টির অতলে বৃষ্টি হচ্ছে, তার মানে নিজের কবিতার মধ্যে বৃষ্টি হচ্ছে। তো এইভাবে বলা, বৃষ্টিপাতের কথা বলা, এটা কিন্তু একজন যার কল্পনা শক্তি ভালো, যে কবি, তিনিই পারেন, এবং মির্জাকে আমি তাই দেখছি। তারপরে বলছেন, আমার মনে তোমার ছবি। এই যে আমার সৃষ্টিশীলতার মধ্যে বৃষ্টি, এবং আমার মনে তোমার ছবি, একটু লাজুক লাজুক লাগছে। এরপরে বলছেন, আমি হেঁটে চলেছি, মানে বৃষ্টির বর্ণনা, স্মৃতিকাতরতা এবং মনে পড়া, প্রেমাস্পদকে মনে পড়ছে, এইভাবেই তিনি লিখছেন, এবং বলছেন আমি হেঁটে চলেছি, এবং হেঁটে চলেছি অবশ্যই বৃষ্টির মধ্য দিয়ে। তার জন্যই বলছেন পরের পংক্তিতে, বৃষ্টির কোন ফোঁটাটা তোমার মুখ বলতো। এইখানে কিন্তু এত সুন্দর একটি ব্যক্তিক অনুষঙ্গকে এনেছেন, এবং বৃষ্টির ফোঁটাকে বলছেন যে কোনো একটি ফোঁটা হয়তো তোমার মুখ, কিন্তু কোন ফোঁটাটা বলতো। এইখানেই কিন্তু এক ধরনের, আমি বলবো যে একটা মানবিক অনুষঙ্গ,
প্রেমের অনুষঙ্গ অদ্ভুতভাবে সুন্দরভাবে কিন্তু এনেছেন মীর্তা তার কবিতায়। তারপরে বলছেন যে কোন ফোঁটাটা, বৃষ্টির কোন ফোঁটাটা তোমার? বলছেন আমি তাকে নম্র শিশিরের মতো করে চুমু খাবো, অর্থাৎ ফোঁটাটাকে চুমু খাবে এই যিনি কথক এই কবিতার। তো এইভাবে বলা, এইভাবে প্রেমের প্রকাশ খুব বেশি কিন্তু দেখা যায় না। প্রেমের কবিতা লেখা কিন্তু খুব কঠিন, কারণ অনেক কবিতা লেখা হয়ে গেছে, নানাভাবে অনেকে লিখেছেন, কিন্তু এই কবির বলার ভঙ্গিটা দেখুন, নতুন লাগছে। আমার কাছে তো অন্তত নতুন লেগেছে যে বৃষ্টির ফোঁটাকে তিনি চুমু খাবেন, বৃষ্টির ফোঁটা কোন ফোঁটাটা তার প্রেমাস্পদের মুখ, তিনি সেটা খুঁজছেন বা বলছেন। তারপরে বলছেন আমি বৃষ্টির ফোঁটাগুলো গুনতে থাকি, তুমি ঠিকই বুঝতে পারবে তোমাকে কতটা ভালোবাসি। অর্থাৎ কোন ফোঁটাটা তুমি, এটা তো নিশ্চিত নই, সুতরাং আমি বৃষ্টির ফোঁটাগুলি গুনতে শুরু করেছি, অথবা দেখতে শুরু করেছি, অথবা পর্যবেক্ষণ করছি কোনটা তুমি, কোন ফোঁটাটা তুমি। তারপরে বলছেন তুমি নিশ্চয়ই বুঝতে পারছো তোমাকে কতটা ভালোবাসি, এই কথাটা বলতে আমি কতটা ভালোবাসি, তোমাকে কতটা ভালোবাসি এই কথাটা বলতে আমি কতটা ভালোবাসি। এই বলাও কিন্তু একেবারে অন্যরকম বলা। এর পরের কবিতাটি আবারও সেই মানে প্রকৃতির অনুষঙ্গ আছে, এখানে একটা ফলের অনুষঙ্গ আছে। আসলে আমাদের এখানে এই ধরনের কবিতা তো খুব কম লেখা হয়, কিন্তু দেখুন তিনি বলছেন, এই কবি বলছেন পাকা ফলের মতো। শিরোনাম কবিতাটার নামটা হচ্ছে পাকা ফলের মতো, কিন্তু কে, কেন, কে পাকা ফলের মতো, এই কথাগুলি কিন্তু কবিতার মধ্যে পাই। শুরুতেই বলছেন এবং বুঝেই যায় যে কাকে উদ্দেশ্য করে, কে পাকা ফল, এটা তিনি বলছেন। বলছেন আমি একটা পরিপক্ক ফল, ইতিমধ্যে গাছ থেকে ঝরে পড়ার বয়স হয়ে গেছে। এখানে কিন্তু ইঙ্গিত করলেন তার বয়সটাকে, যে আমি অনেক পরিণত একজন মানুষ এবং আমার কিন্তু ঝরে পড়ার বয়স হয়ে গেছে, অথবা ধরা যাক পৃথিবীতে বিদায় নেওয়ার সময় এসে গেছে, এরকম একটা অনুষঙ্গ আছে, মানে ইঙ্গিত করছেন, স্পষ্ট করে বলছেন না। তারপরে তিনি বলতে বলতে বলছেন যে অবিশ্বাস্য সুবাস আমাকে ঘিরে আছে, কারণ ফল তো, ফলের একটা সুঘ্রাণ আছে, সেজন্য বলছেন যে আমার অবিশ্বাস্য সুঘ্রাণ আমাকে ঘিরে আছে। তারপরে বলছেন আমার ত্বকে বলিরেখা পড়েছে, এটা নিজেকেই বলা, তবু আমি সুস্বাদু আছি, এই কথাটা আবার বলছেন। এবং বলছেন ক্ষুধার্ত পরিব্রাজক আমি, অর্থাৎ ঘুরে বেড়াই। এরপরের পংক্তিটা হচ্ছে আমার সত্তাই বেঁচে থাকার স্বাদ গ্রহণ করবে। অর্থাৎ এই যে বেঁচে থাকা, এই যে সুঘ্রাণ, এই যে পাকা ফলের মতো নিজেকে বর্ণনা করছেন, সেখানে হিসেবে বলছেন যে এই হচ্ছে আমার সত্তা, আমার সত্তাই আমি যেভাবে বেঁচে আছি সেটা অনুভব করব। তো এইখানে কিন্তু আমার এক ধরনের এক্সিস্টেনশিয়ালিস্ট একটা টোন আছে, একটা অস্তিত্ববাদী একটা একটা ধরন আছে বলার। তো আরেকটি কবিতা আলোচনা করে আমি শেষ করব, একটু সময় বেশি নিয়ে ফেলছি, কিন্তু কবিতা অনেক সময় আমরা বুঝি না, তো মানে আমার নিজের মতো করে আমি যেটুকু বুঝেছি সেটা বলছি। তো সেটা যদি আপনারা একটুখানি মনে হয় যে হ্যাঁ আমার কথাগুলি হয়তো একটু অন্যরকম লাগছে, তাহলেই এই কবির কবিতা লেখাও সার্থক হবে। কারণ তিনি পড়ে গেলেন, আমরা ঠিক মতো বুঝতে পারলাম না, তাতে কিন্তু কবির প্রতি খুব বেশি সুবিচার করা হয় না। তো আমি সেই কাজটাই করছি, কবির কথাগুলি আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি আমার মতো করে, আমি যতটা বুঝি, আমি জানি আপনারা আমার চেয়ে অনেকেই অনেক ভালো কবিতা বোঝেন, তারা নিশ্চয়ই অন্যরকম ব্যাখ্যাও করবেন, এবং সেই ব্যাখ্যাও আমার কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ মনে হয়। তো পরের কবিতাটা আলোচনা করে আমি শেষ করি। এখানে একেবারে সরাসরি একটি কবিতা, যে ভালোবাসি তোমাকে বা তোমাকে ভালোবাসি। ইংরেজিতে একেবারে সহজভাবে অনুবাদ হচ্ছে আই লাভ ইউ। এই কথাটা, এটা খুবই মানে আমরা এই কথা শুনিনি এমন মানুষ বোধহয় এই পৃথিবীতে নেই, এরকমই বলতে পারি আরকি। এই ভালোবাসার কথা নিশ্চয়ই আমরা এইভাবে ব্যক্ত করি, এবং আমি তোমাকে ভালোবাসি এই ৩ টি শব্দ একেবারে মানে অনেকটা বলা যেতে পারে কতবার যে পুনরুক্ত হয়েছে, কতবার যে কতজনকে, কত মানুষ যে বলেছে, তার কোনো ইয়ত্তা নাই, শেষও নেই, এবং ভবিষ্যতেও বলবে। সেই কবিতাটি কিরকম? বলছেন তোমাকে ভালোবাসি বলে বদলে গেছে আমার জীবন। কোনো কিছু না ভেবেই তুমি আমার পৃথিবীকে ওলটপালট করে দিয়েছো। এই যে ভালোবাসা যে মানুষকে বদলে দেয়, সেই কথাটা কিন্তু এই কবিতাতে পাচ্ছি, এবং তিনি সে কথাই বলতে চাচ্ছেন। এরপরে বলছেন এটা তুমি আর শুধুই তুমি। অর্থাৎ যে ভালোবাসার কথা তিনি বলছেন, সে ভালোবাসার পাত্রটি বা ভালোবাসার মানুষটি হচ্ছে তুমি। বোঝাই যায় এই তুমি হচ্ছে প্রেমাস্পদ বা প্রেমিক। আর শুধুই তুমি দিনের পর দিন আমাকে আসার কথা বলে গেছো।
বা বলছো, এরকমও বলতে পারে। তারপরে বলছে, দূরত্ব সত্ত্বেও তুমি আমার নিঃশ্বাস গ্রহণের বায়ু। অর্থাৎ আমি যে নিঃশ্বাস নিই সেই যে বাতাসে, সেই বাতাসই তুমি। এভাবে বলছেন। তারপরে শেষের দিকে এসে বলছেন, "তুমি আমাকে আলোকিত করো, কিন্তু তোমার দেশে নক্ষত্র আছে, তবু তুমিই আমাকে আলোকিত করো।" অর্থাৎ তুমিই যেন এক নক্ষত্র। তুমি আমার আলো, সে কথাটা পরেই বলছেন। তারপরে বলছেন, "যদিও আমার দিনগুলো মেঘে ডুবে আছে।" এখানে একটুখানি সংশয়, একটুখানি বিষাদ। প্রেমের ক্ষেত্রে যেটা হয় যে দূরত্বের কারণে হয়তো তিনি এই কথাগুলি বলছেন। তো এই যে কবিতা, আরেকটি কবিতা আছে যে, "আমি আগমনের অপেক্ষায় আছি।" এই কবিতাটাও আমি একটু বলি, শেষ কবিতাটি। যে, "তুমি আমার কাছে আসবে বলে আমি অপেক্ষায় আছি। এবং এ এক অনিঃশেষ উৎকণ্ঠা।" আসলেই তাই। কারোর প্রতীক্ষায় থাকা একটা উৎকণ্ঠা তো বটেই। সেই কথাটাই তিনি বলছেন। এই যে সরলভাবে বলা, কিন্তু মর্মস্পর্শী কবিতা। মানে আমাদের কে ভাবায়, আমাদেরকে ভাবায় মানে এই অর্থে ভাবায় যে আমাদেরকে মনে ভালো লাগায় আরকি। এরকম কবিতাই কিন্তু আ লেখেন মিতা। এবং মিতাকে অনেক ধন্যবাদ। এখানে একটু গোপন কথা বলে রাখি। গোপন কথা মানে হচ্ছে, মিতার সঙ্গে আমি যুক্ত হওয়ার আগে ওকে জিজ্ঞেস করছিলাম যে, "তুমি যে এরকম প্রেমের কবিতা লিখেছো, এটা কি নিশ্চয়ই তোমার এমন কেউ আছে যাকে উদ্দেশ্য করে তুমি লিখেছো?" বলে যে, "হ্যাঁ, আছে।" এবং আমাকে বলল যে, "হ্যাঁ, আমি একজনকে ভালোবাসি এবং সে থাকে হচ্ছে আফ্রিকায়।" তো আমার তখন মনে হলো, এই যে দূরত্বের কবিতাটা, একটু আগে আমি বললাম যে, "দূরে আছো তুমি, তবু তুমি নক্ষত্র।" এই যে বলতে পারা, এই কারণেই কিন্তু বলতে পারা সম্ভব। অর্থাৎ ব্যক্তি জীবনে যে অভিজ্ঞতাটা আছে, সেই অভিজ্ঞতাই কিন্তু অনেক সময় কবিতার ভেতরে কবিরা প্রকাশ করেন। এবং তখনই কিন্তু কবিতা সুন্দর হয়ে ওঠে। লেখার মানে একটা ভালো আ লাগে আমাদের। মানে খুব আন্তরিক হয়ে ওঠে লেখা, এবং সেই আন্তরিক রচনাই আমরা পেয়েছি মিত্তার কাছ থেকে। আমি অনেক ধন্যবাদ দেই মিত্তাকে। মিত্তার যে একজন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, যিনি আ দোভাষীর কাজ করছিলেন। অর্থাৎ আমি ইংরেজিতে বলছিলাম, তিনি মিত্তাকে আ সেটা আ স্প্যানিশ ভাষায় বলছিল, অনুবাদ করে দিচ্ছিল। কিন্তু সেই মানুষটি তো এখন উপস্থিত নেই। সেই নেরি ওর নাম। কিন্তু নেরিকে আমি দেখতে পাচ্ছি না। কাজেই আমার একটু সমস্যাই হবে ওর সঙ্গে যোগাযোগ করতে। তবে আমি আ কয়েকটা শিখেছি বাক্য ওর সঙ্গে কমিউনিকেট করার জন্যে, এবং সেই বাক্যগুলির একটি হচ্ছে যে, "থ্যাংক ইউ ভেরি মাচ মির্তা। Muchas gracias, Mirta." Muchas gracias. And and now we are going to our next poet. এবং নেক্সট পোয়েট আপনাদেরকে আগেই বলেছি। তিনি হচ্ছেন আলেক্সান্দ্রা, এবং আলেক্সান্ডার নামের উচ্চারণ আমাকে বারবার দেখতে হয় এই কারণে যে আ গ্রিক উচ্চারণের নিশ্চয়ই কোনো ধ্বনি হয়তো সেভাবে উচ্চারিত হয় না, এবং ওর নামেরও তাই। যেমন ১ম শুরু হচ্ছে পিএস দিয়ে। যেমন পিএস হলে আমরা কি বলি? আমরা কিন্তু ইংরেজিতে বলি সাইকোলজি। পিএসওয়াই যদি এরকম সাইকোলজির শুরুটা কিন্তু পিএস দিয়ে। পিএস এই দুটি বর্ণ দিয়ে। কিন্তু একটু আগে আমাকে আলেকজান্ডার বললেন যে এখানে গ্রিক ভাষায় বরং এস টা উচ্চারিত হবে না। উচ্চারিত হয় না। যদি নামের ১ম এ পিএস থাকে, তাহলে এস টা উচ্চারিত হয় না। তাহলে আলেকজান্ডার নামটা উচ্চারিত হবে এইভাবে, আলেকজান্ডার প্যারাপৌলো। So now I'm introducing her to you, dear viewers. And she was born in Greece. You have already learned that she has been connected from Greece, where she spent many years living in the wild mountains of the island of Hydra. Later, she attended St. Mary's in Worcestershire and studied European thought and literature at Anglia Ruskin in Cambridge. She lived in Paris and New York before returning to Greece to settle. Her father was a renowned poet and author and had a successful publishing company in Greece. Her mother was a ballet dancer as well as president of the dance union in Greece. Her family, social circles, ever since a little girl, were rich with artists, writers, and academics. She lives with her husband, a classical guitar soloist, and 4 children,
near the temple of Poseidon, Sonio, by the sea, and publishes her own visual poems on Amazon. Each of Alexandra's books is a symphony composed of a long poem accompanied by her graphic illustrations that convey the flying. আমি একটু বাংলায় বলি, সেটা হলো যে গ্রিসের কবি আলেকজান্ড্রা পারাপৌলো, এবং তিনি একটা দ্বীপে, মানে একটা পাহাড়ি দ্বীপে, যে দ্বীপটির নাম হচ্ছে হাইড্রা, সেখানে অনেক দিন বাস করেছেন। আমাদের কাছে কিন্তু একটু অন্যরকম লাগবে, পাহাড় তারপরে আবার দ্বীপ, মানে সমুদ্র আছে, পাহাড় আছে, তাহলে বুঝতেই পারছেন যে কি চমৎকার হবে সেই দ্বীপটি। এবং পরে তিনি পড়াশোনা করেছেন ইউরোপীয় চিন্তা ও সাহিত্য নিয়ে কেমব্রিজের অ্যাংলিয়া রাস্কিন নামক প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে। তার মানে তার পঠন পাঠন হচ্ছে ইউরোপীয় চিন্তা এবং সাহিত্য নিয়ে। তিনি পড়াশোনাই করেছেন, পঠন পাঠন বলবো না, তিনি একেবারে রীতিমতো পড়াশোনাই করেছেন ইউরোপীয় চিন্তা এবং সাহিত্য নিয়ে। অর্থাৎ ইউরোপীয় চিন্তার যে নানা ধারা আছে এবং সাহিত্য আছে, সেই সম্পর্কেই তিনি পড়াশোনা করেছেন। এবং কিছুদিন তিনি ছিলেন প্যারিসে, নিউ ইয়র্কে, এবং গ্রিসে আসার আগে তিনি এই দুটি দেশে বা এই দুটি জায়গায় বসবাস করেছেন। আর খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে যে তার পিতাও একজন কবি এবং খুব বিখ্যাত কবি, গ্রিসের কবি, এবং তার একটি প্রকাশনা সংস্থাও আছে বা ছিল বলা যায়। এবং তার মা, তিনিও একজন প্রথিতযশা প্রতিষ্ঠিত একজন ব্যালে নর্তকী, এ ব্যালে ড্যান্সার তার মাও, আলেকজান্ডার মা। আরেকটা হচ্ছে যে তিনি কিন্তু আবার শুধু ব্যালে ড্যান্সারই নন, গ্রিসের যে ড্যান্স একটা যে সংগঠন আছে, নাচের যে সংগঠন আছে, সেই সংগঠনেরও তিনি প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন। অর্থাৎ তিনি ছেলেবেলা থেকেই একটা ব্যাপার আছে যে তিনি চারপাশে শিল্পীদের দেখেছেন, লেখকদের দেখেছেন, কবিদের দেখেছেন, এবং সেইভাবেই বড় হয়েছেন। ফলে হয়েছে যেটা, সেটা হলো যে বোঝাই যায় যে কবিতার প্রতি, সাহিত্যের প্রতি তার প্রেম বা ভালোবাসা কিভাবে জন্ম নেয়। তো যেটা বলছিলাম যে এই কবির কবিতা এখন আমরা শুনবো, তার চেয়ে বড় বেশি হচ্ছে দেখবো আসলে। তো now I'm just inviting Alexandra to present her poems, or the visual poems rather I should say. Please Alexandra. এবং just a minute, এবং আপনাদেরকে বলি, আপনাদের কিন্তু একটা নতুন অভিজ্ঞতা হবে। নতুন অভিজ্ঞতা হবে এই কারণে যে ভিজুয়াল পোয়েম, যেটা বলতে পারে যে চিত্ররূপময় কবিতা, বা বলা যেতে পারে যে কবিতা দেখার, সেই রকম কবিতাই কিন্তু লেখেন বা আঁকেন এবং লেখেন, এই দুটি কাজই করেন হচ্ছে আলেকজান্ড্রা। এখন আলেকজান্ড্রার কাছ থেকে শুনুন তার কবিতার কথা, তার বইয়ের কথা। এখানে বলে রাখি, তার যে বইটি আমাকে পাঠিয়েছেন এবং যে বইটি তিনি আজকে দেখাবেন, তিনি কিন্তু স্ক্রিন শেয়ার করে দেখাবেন আপনাদের। সেই বইটির নাম হচ্ছে ফ্লাইং 9, অর্থাৎ 9ম সংখ্যক বই, যে বইটির নাম ফ্লাইং। এবং এর আগে তিনি, এই বইটির আগে তিনি আরও 8টি বই লিখেছেন এই একই নামে, সিরিজ বই 1 থেকে 9 পর্যন্ত তিনি লিখে ফেলেছেন। আজকে 9ম বইটি তিনি উপস্থাপন করবেন। সো জাস্ট ওকে, আলেকজান্ড্রা, প্লিজ go ahead. Okay. Can you see my screen? Yes, I'm showing to our viewers. Yes. This আপনারা is দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিন শেয়ার করছেন, এবং এইখানে আপনারা দেখুন কিছু রেখার আঁকিবুকি আছে। Okay, go ahead, Alexandra, please. Okay, this is Flying 9. It is one long poem.
My visions are my torture. My visions are my comfort. আপনারা দেখুন এখানে কিন্তু কবিতার দুটো লাইন কিন্তু অনেক কিছু দেখার আছে। ওকে, গো অ্যাহেড প্লিজ আলেকজান্ড্রা। Turquoise visions, turquoise flying. আপনারা দেখুন যে কিরকম ভাবে তিনি কিন্তু একই রকম কিন্তু এই যে রেখাগুলি আঁকছেন, যাকে বলছেন উনি রেখার সিম্ফনি, সেইটা কিন্তু একরকম নয়, এক একটা কবিতা এক এক রকম। প্লিজ গো অ্যাহেড আলেকজান্ড্রা, সামটাইমস আই উইল টক সামথিং ইন বাংলা, প্লিজ গো অ্যাহেড। For those whose hearts are not tired of sowing in the field of dreams, for the journey is bittersweet, half hurt, half tenderness. Like thorny milk thistle, like sweet-smelling jasmine. Accepting variety and different behaviors. Going beyond wrongdoings and right doings into new and more thriving harvests. My visions are my scrambling ascent. My visions are my sacred conquest. Turquoise visions, turquoise flying. For those whose hearts can admire the phosphorescent hopes of the sunset. For the journey is rugged, half uphill, half downhill. Like bare time in the winter cold, like bees gathering nectar from spring blossoms. Evoking the rain's lament and the sun's caress. Going beyond unpleasant and pleasant reactions onto new and even higher peaks. My visions are my futile mirages. My visions are my sweetest oases. Turquoise visions, turquoise flying. For those whose hearts are refreshing fountains of muses' songs. For the journey is uncharted, half tempest, half tranquility. Like a wavy, turbulent sea on a windy day, like crystal, serene waters under the shimmering sun. Sailing over low and high tides, going beyond traumatic and fond memories, into new and longed for harbours. My visions are my lightning duty. My visions are my radiant basking. Turquoise visions, turquoise flying. For those whose hearts shine brightly
through storms. For the journey is evolving, half empirical, half innate. Seeing what I encounter, seeing what I know, painting the world in dark and iridescent hues, going beyond detrimental and beneficial beliefs into new and more exquisite rainbows. Our visions are our unmanifested ashes. Our visions are our golden wings. Golden visions, golden flying. Thank you. We can't hear. Can you hear me? Thank you very much, Alexandra. We were just hearing you and watching the presentation you did. It's really a new experience for me, and I think that also the viewers got something new from your presentation. I have some questions to you. If you answer me, Yeah. I hope then I want to be I want to know more. In fact, Alexandra. So if you just answer me, then I'll get some idea about your poetry and also about the visual poems. So first, প্রিয় দর্শক আপনাদেরকে একটু বলি যে আপনারা যারা দেখছেন তারা তো দেখলেন যে পাতার পর পাতা এক ধরনের রেখার একটা স্রোত বা সিম্ফনি বা রেখার একটা মানে নিয়ন্ত্রিত একটা কাঠামো আছে এবং কখনো কখনো নিয়ন্ত্রিত মনে হয় না, কিন্তু পুরো বইটিতে হয়তো পংক্তি সংখ্যা খুব বেশি হলে হয়তো ৩০, ৩৫ বা ৪০ হতে পারে, কিন্তু ওই ২ পংক্তি বা ৩ পংক্তিকে অবলম্বন করে তিনি তার অনুভূতি যেরকম হচ্ছে, যেরকম মনে হচ্ছে সেইভাবেই কিন্তু তিনি এঁকেছেন। এবং এঁকেছেন মানে কি, এটা ছবি আঁকেননি, কিন্তু রেখার একটা স্রোত বা রেখার নানা ধরনের কি বলা যেতে পারে যে রেখার চতুর্দিকে ছড়িয়ে বা একেবারে মাঝখানে রেখে, ক্যানভাসের মাঝখানে রেখে তিনি কিন্তু এই আঁকা কাজটি করেছেন। তো এবং রেখার মাধ্যমে একেবারেই খুবই, এবং নানা ধরনের রঙের রেখাও আছে, একই রঙের রেখা নয়, কালো নয় শুধু, প্রায় সবগুলো প্রধান রঙের ব্যবহার তিনি করেছেন সেরকম কিন্তু রেখার রঙগুলি। তো আমার কিছু প্রশ্ন আছে, ওকে আমি সেগুলো করতে চাই। সেটা কারণ এই ধরনের কবিতার অভিজ্ঞতা আমার একেবারেই নতুন। আমি অন্য ধরনের কবিতা পড়েছি, যেমন আমার মনে আছে যে একটা কবিতা আছে সম্ভবত পল এলিওয়ারের একটা কবিতা, which I just read it, like rain, the name of the poem is Rain, and the words are dropping from upside to downward. I saw this kind of poem, but I didn't have ever any experience like this this poem or the book of poems, or maybe rather, I don't know, there are only one poem it might be. So Alexandra, I have some questions to you. So first you tell me why you have just took this artwork. It's one kind of artwork, of course. So why it is very unique, because you have used only the lines for drawing. So why? What's the reason behind it? And I know that it is not easy to explain, because the poetry is not always, we cannot explain it. But this is my query, that why you have just
used this method? That is my question. Okay, it is one lot. Each book, every poem I write is one long poem, and I then illustrate it. I then make the graphic designs. Actually, this long poem with the graphic designs takes a very long time to create. It's not something that I do overnight or in a week. It's it takes up to 9 months. It's a lot of work. Yes. It's a lot of I choose the words very, very carefully in order to convey the feeling and the thought that I want to convey. And this actually is a lot of work, and the words have a very condensed energy in them, and so they may be simple and few, but I have taken a very long time to choose these words and to create this one poem. And then I also take a very long time to create the graphic designs to illustrate the poem. So first you just wrote the poem and then you just illustrated, right? Exactly. Okay, that means your feelings was in the words, or your Not feelings mainly, are in like the words, as the well as the designs also are there to enhance the feeling, and the designs are inseparable from the poem. It's yes, I express yes, myself it is in inseparable. Yes, I understood. And if anyone just read the poems, that will not be enough. We have to also think over about the illustration. And that is also important, because you want to convey your feelings through the illustration and through words. So this is one kind of poem which is not only relied on words. It also dependent on art work or illustration. So together we have to think when we'll read your poem. তো প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন যে এখানে যেটা বললেন আলেকজান্ডার, সেটা হলো যে তিনি প্রথমে কবিতা লিখেছেন। কবিতা খুব একটা দীর্ঘ কবিতা বলা যেতে পারে, এবং সেই কবিতার কে কেন্দ্র করে তিনি পরে এই ইলাস্ট্রেশন করেছেন বা এই ধরনের ছবি এঁকেছেন, যেটাকে আমরা বলতে পারি রেখাচিত্র তিনি অঙ্কন করেছেন। এইটা তিনি যে করেছেন সেটা হচ্ছে এবং এই দুটো মিলিয়েই কিন্তু কবিতা পড়তে হবে। শুধুমাত্র রেখাচিত্র দেখলেও হবে না, আবার শুধু শব্দ নির্ভর যে কবিতাটি বা কবিতার যে শব্দ দিয়ে লেখা হয়েছে সেইটুকু দেখলেও হবে না। এই ছবি এবং কবিতা দুটো মিলিয়েই দেখতে হবে। এবং একটা জিনিস লক্ষ্য করুন যে এটা খুব সহজ ব্যাপার ছিল না তার কাছে, আলেকজান্ডার কাছে। একটা কবিতার বইয়ের রচনা করতে, মানে একদিকে কবিতা তো আছেই, তারপরে যে আঁকাআঁকি তিনি করেছেন, অর্থাৎ যে ইলাস্ট্রেশন এঁকেছেন, তার জন্য 9 মাস সময় নিয়েছেন। যে বইটা উনি দেখালেন সেটা আঁকতে ওর 9 মাস সময় লেগেছে। তার মানে এখানে এক ধরনের ক্রিয়েটিভিটি, এক ধরনের সৃষ্টিশীলতার প্রকাশ কিন্তু আমরা তার ইলাস্ট্রেশনেও দেখতে পাচ্ছি। এটাই কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং আমি একবারে দেখে তো বোঝা যায় না, খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলি পাতা, অনেকগুলি পৃষ্ঠা এবং কবিতার অনেকগুলি অংশ তিনি পড়লেন। কিন্তু কেউ যদি বইটা নিয়ে হাতে নিয়ে পড়েন, তাহলে নিশ্চয়ই তিনি আরো ভালোভাবে বুঝতে পারবেন যে এই যে ইলাস্ট্রেশনগুলি, তার অর্থটা কি, বা কবিতার ওই দুটো পংক্তির সঙ্গে পুরো ইলাস্ট্রেশনের সম্পর্কটা কতখানি কি। এবং তখন নিশ্চয়ই আরেক ধরনের অনুভূতি পাঠকের মনে জাগবে বলে আমার মনে হয় আর কি। সেটাই চেয়েছেন Alexandra. So another question, from where you in fact got this idea, Alexandra? I didn't get it from anywhere. It's totally my own. I say it is unique for you, and okay, it is really unique. Actually, I was finding it difficult when I uploaded my books to Amazon to find a category to belong to. Yes, because it's a new niche. It's like graphic novels. Like it is not graphic novels, neither
a graphic poem. Yeah. Yeah. And so it's a new niche that I have created, and but So ever it's a new genre. It's a new genre, we may genre, say. I would say. Yeah, a completely new genre, Yeah. genre, and Yeah. yes. Pioneering. So how you categorized your poem on Amazon, your book? Well, I used all sorts of categorization, such as graphic poetry, illustrated poetry, Yeah, that should new be another genre. We must say that is illustrated poetry. illustrated Yeah. poetry, new age, because it belongs. It's also spiritual. It's also Yes. spiritual poetry, which belongs to the new age Okay. category. Now just I want to ask another question. That what is the theme or the topic of the poem? That I have created a series. I have been creating a series which is continuing, called the Flying series, and the main topic of all the entire series is the inner flying that that I personally seek for my own, let's say, soul's ecstasy and salvation, and which I also wish to share, uplift, and empower other people with. But of course, I believe that every single person has their own connection and their own flying. Okay, understood. Okay, but you have already published 8 books before this one. Yes. So and all are available on Amazon, right? On Amazon in India as well. Amazon in India also it is available. As Okay. Kindle, yes. Yeah, but I'm just talking from Bangladesh, and it is not easy to get your books from Amazon. But maybe we'll get it soon. Yes. Okay. Another question. Just I want to say you that you groomed up in a artistic family. Though your mother was a ballet dancer, your father was a renowned poet, And a and publisher. how they influenced you. My Did father they? was also a publisher, Mm-hmm. he was a very successful poet and publisher. And Mm-hmm. so all the people coming streaming through our house every weekend were academics, Greek, Yes, and and we know that the Greece is very rich, enriched with the yeah, poetry like Kafafi from there, and other yeah, poets. So far I know yeah. a few poets I know, and they are very famous around the world. Uh, yes, Cavafis, you know Cavafis? yes. Yes, I thought so. I have read his poems, and I have also translated Oh, wonderful. from English. Yeah. From English, So in yeah. future, I hope that I can share with you my translation. Yes. How it is good or not, or how far I did, I will share with you. And I'm just also waiting to translate your poems, but Yes. only translation is not enough, and there is a copyright for your books, so Well, I I'm can not allowed. translate. Yes, I'm not allowed to post my entire book somewhere, Yes, but I I know. can post a few designs. I am Yes. allowed to, So, post. can you write one poem with maybe 3 or 4 illustrations for Uh, us, it's for very, our magazine, The Archer? it's very difficult, but I will try because everything I write is like that. It's just one long. Or maybe you can just give a part of your poem, Yes, I not will this give. one. In future, when you Yes, write, then you can give a part of your book for yes, publishing in yes. our magazine, The Archer. You may publish like the beginning, if you like the first pages, the first images. This is allowed. Okay, just you select and you send me, then Okay. I will do that. I will publish it. I'm just not Uh, allowed to publish the whole yeah, poem. I know, because there is a copyright issue. The Okay, now Amazon. just I'm showing you some comments, and very good and inspiring comments, like from Victoria Helena Rios.
I think you know her. I just Alexandra, Beautiful Feelings. Yes. I think I just met her today. Thank you very much, I Helena, see. Victoria. Okay. So really, and she enjoyed your presentation. She says that. And now I'm just Mirta Ramirez. I cannot understand. I don't understand Spanish, Oh, so I don't know what she wrote. she's Okay. Beautiful colors, Oh, images. beautiful colors. colorful. Okay. So you know Spanish language, Anna. That's good. I Colores guess. Yeah. So Mirta, thank you very much, and Victoria, you too. And another long comment, maybe yes, Mirta did. Going beyond, I cannot beyond detrimental and beneficial beliefs for minds. Okay, I cannot read Quote. the maybe in Spanish. That's the quote. Oh, quote. Okay. Thank you, Victoria. And then another comment from another user, but I cannot read her name. And she says that, sorry, not Mirta, another person, another commentator, another viewer, and he says, lovely poetic work, Alexandra. Congratulations. Thank you very much. Although I can't see your name. Yes, I cannot also read it because of the Facebook problem. And next, we are seeing another comment from one of our renowned poets from Bangladesh. He's a poet, Nasir Ahmed, and he writes that Bindute Jana Sindhu. Okay, he writes that we are getting a lot of things in a very limited space. We got many things from your poem. Yes, condensed energy. Yes. Thank And you very much. another person, maybe she wrote something for Mirta. Mirta, can you read it? Esto, I cannot read. Can you read, Anna? What? This I don't Sarita, understand. Monica, Antonio. Sarita Antonio. Yeah. Okay, then another poet from Bangladesh, and he writes, the viewer, Abdul Razzaq, he is a poet from Bangladesh, and he writes that enjoying very much. Oh, thank you very much. Yes. And another, this is also in a Spanish language, so I cannot read it. But saludos, that means Greetings. congratulations. Yes. Greetings Mm-hmm. and congratulations. And another poet from Bangladesh, and she writes, listening, enjoying. And another poet from Bangladesh, Tahmina Begum, she writes that, well, very good program. Thank you And very much. another poet from Bangladesh, Ashraf Chaudhary, just he writes that best wishes. Thank you very much, Ashraf. Yes. Thank you very much, Ashra. And another viewer from Bangladesh, and he writes that watching. Thank you very much, Tansen. And another poet from Bangladesh, Gaji Rafiq, he also writes that watching. So thank you very much. And Ruhu Rohel, a poet from city Chittagong or Chattogram, he says best wishes. He's a poet. Wonderful. So just, yeah, Thank you please. very much. Okay. I'm very pleased to meet everyone. Yeah. Wonderful. So thank you, everyone, the viewers, and we are going to conclude the session. And before leaving, I must congratulate. Okay, Mirta, would you like to say something? Can you communicate it, Anna, to her?
I don't know Spanish, so Bueno. I'm sorry. Mirta, tell something, please. Bueno, gracias por la participación, por permitirme estar acá y bueno, veremos más adelante con un tema de traductor, porque creo que hay mucha gente que puede participar y no lo va a hacer porque estamos en esto. Muchas gracias. Thank you very much. Okay. Muchas gracias. You know that Mirta cannot speak in English, so never mind, because Spanish is a wonderful language and well circulated around the world. And there are a lot of people who speak in Spanish. সো আমরা মির্তার কাছ থেকে যেটা শুনলাম সেটা হলো যে আমি বুঝতে পারছি যেটা মানে অনুমান করতে পারছি যে আমাদেরকে সে হয়তো তিনি আমাদেরকে অভিনন্দিত করেছেন, এই অনুষ্ঠানটা আয়োজনের জন্য ধন্যবাদ দিয়েছেন, সেটা বোঝাই যায়। এটা এই সৌজন্যটুকু তো সবাই প্রায় করাই বাঞ্ছনীয়। তো মির্তাকেও আমাদের অভিনন্দন এবং শুভেচ্ছা, ধন্যবাদ। এবং at the same time just I want to congratulate everyone, those who just connected with me tonight. And I'm very profoundly grateful to Alexandra also, because she tried her best to present her poem or the book Flying Number 9. He worked hard, because last 2 days we are working how to present. She was in fact was thinking how to present, and she succeeded. So thank you very much, Alexandra, for your this hard work. And Mirta, you too, as well as the Anna Maria Stepien. Always she's with me in this program, and in future the viewers will also see her, and she will be with us in future too. And of course, the reciter, the Vijay Rai Chaudhary, the first time she came to our program with her recitation, and I am also very grateful to her. And of course, my gratitude, and I'm very much grateful to all of our viewers. Those are watching from Bangladesh and abroad. So thank you all. Goodbye. Thank you very much. Goodbye. Thank you for watching.